স্বপ্নে ছিলাম ব্র্যাকে বিবিএ করব। কেন যেন ব্র্যাকের প্রতি একটা সফট কর্নার ছিল। তো আমি যখন অ্যাডমিশন ফর্ম নিতে যাই তখন অনেকটা আমি জোরপূর্বক যাই। আমার বড় বোনের সাথে আমি ব্যাপারটা শেয়ার করি যে আমি ব্র্যাকে পড়তে যাচ্ছি। তো সে তখন আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দেখ আমাদের তো বাস্তব অবস্থা হচ্ছে এখন এরকম 3 মাস পর পর সেমিস্টার ফি দেওয়া লাগবে, যেটা এখন পসিবল না। তোর পরে আরও 2টা বোন আছে, এখন খরচ টরচ যদি সব তোর মধ্যেই চলে যায় তাহলে বাকি 2টা বোনকে তো আর পড়ানো হবে না। সো ইউ স্যাক্রিফাইস ইয়োরসেলফ। Yeah. তারপর কি হলো? তারপর আমি তো ভর্তি হলাম। অ্যাকাউন্টিং আমার ফেভারিট সাবজেক্ট ছিল ইন্টারে ভর্তি হলাম যে ঠিক আছে, যদি আজকে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে না পড়ার কারণে আমার বাকি 2 বোন ভালো টিউশন পায় তো আমি তো হ্যাপি। তো আমি ভর্তি হলাম, পড়ালেখার দিকে মনোযোগ দিলাম। কারণ যেহেতু আব্বুর অবস্থা এরকম, তখন পর্যন্ত উনি ফিক্সড কোনো ইনকাম সোর্স বের করতে পারেনি। সেভিংস যা ছিল ওটাই ভেঙে এভরি সিঙ্গেল মোমেন্টসে আমরা চলতেছি। ফ্যামিলিতে একটা আর্থিক টেনশন, কি হবে এরকম একটা ব্যাপার, ফিউচারটা কোন দিকে যাবে, 4টা বোন এবং বাবার এই অবস্থা। তারপর আমি অনার্স কন্টিনিউ করছি, টিউশন এদিক দিয়ে কন্টিনিউ করছি। আমরা একটা পর্যায়ে ফিল করলাম যে এইভাবে আসলে এত দূর থেকে বোনদের যাতায়াত করা। আমার ইমিডিয়েট ছোট বোন যে ছিল সে হচ্ছে আবার আপনার গুলশান মানারাত স্কুলে তাকে দিলাম, ইংলিশ মিডিয়ামে আমার একদম ছোটটা। আর ইমিডিয়েট যেটা ছিল সে ঢাকা কমার্স কলেজে। তো প্রত্যেকটা ইনস্টিটিউশনই আমাদের পুরান ঢাকা থেকে খুব দূরে। তো পড়াশোনার তাগিদেই মেনলি আমরা তখন মোহাম্মদপুর শিফট হয়ে যাই। ওকে। মোহাম্মদপুর শিফট হওয়ার পরে আমার বড় বোনের বিয়ে। মোহাম্মদপুর যে শিফট হয়ে আমরা যে বাসাটায় উঠি ইকবাল রোডে, বাসা ভাড়া ছিল মান্থলি 50,000 টাকা, এবং আপনার সার্ভিস চার্জ বাকি অ্যাডিশনাল ইউটিলিটি সবকিছু মিলে অলমোস্ট আরো 5,000, 55,000 টাকার মান্থলি। এখানে একটা আমাদের প্রশ্ন আসতে পারে দর্শকদের, যে যেহেতু আপনাদের ওই পরিমাণ এফোর্ট ছিল না, তাহলে এত হাইলি ভাড়া দিয়ে এত দামি বাসায় কেন ওঠা দরকার? আচ্ছা, এই ব্যাপারটা টোটালি আমি ব্লেম ঠিক বলবো না, ডিসিশন মেকার ছিল আমার আব্বু। আচ্ছা, আমার আব্বু সবসময় আমাদেরকে যেভাবে লালন পালন করে বড় করেছে ওটাই রাখতে চাইতো। আমার মেয়েরা কষ্ট করবে, তাদের কষ্ট হবে। ইভেন আমি যে বাস জার্নি করি এটা আব্বুর পছন্দ ছিল না। আব্বু চাইতো যে আমি সবসময় সিএনজি দিয়ে আসি, কিন্তু আমি তো জানি, আমি তো ক্যালকুলেট অলরেডি করছি যে আমি যদি প্রতিদিন পুরান ঢাকা থেকে 300-350 টাকা সিএনজি ভাড়া দিয়ে আসি, তাহলে আমার মান্থলি আমার পিছনে শুধু সিএনজি ভাড়া কত চলে যাচ্ছে। এবং সেটা যদি আমি কিছুটা হলেও সেভ করতে পারি, ওটা তো আমি আরেকটা কাজে, আমার হয়তো কোনো একটা কোচিং এর কাজে আমি ইউজ করতে পারবো। তো সেই জন্য দেখা গেছে আমি কোনো না কোনোভাবে ওনাকে কনভিন্স করে নিয়েছি। আব্বু কখনো চাইনি যে যেখানে আমরা ট্রিপ্লেক্স বাসায় থেকে অভ্যস্ত, সেখান থেকে সরাসরি একটা ফ্ল্যাটে চলে আসলাম, একটা 1400 স্কোয়ার ফিট ফ্ল্যাটে, যেখানে আমার আব্বুর টোটাল সংসার জীবনের যা কিছু ছিল অলমোস্ট আপনার ওখান থেকে 60% সেল করে দিয়েছে, নয়তো কাউকে দান করে দিয়েছে, কারণ সব জিনিস তো আর মুভ করা সম্ভব হবে না। তো একটা ফ্ল্যাটের মধ্যে আমরা উঠলাম ইকবাল রোডে। ওইখান থেকে দেখা গেছে যাবো প্রতিদিন কাজের তাগিদে নতুন নতুন জায়গায় যাচ্ছে, নতুন নতুন মানুষের সাথে মিশছে। কি করা যায়, যতটুকুই টাকা হাতে আছে এটা নিয়ে আমার একটা ইনকাম সোর্স তো বের করতে হবে, আদারওয়াইজ আমি তো ফ্যামিলি নিয়ে চলতে পারবো না ঢাকা শহরের মতো জায়গায়। তো আমিও মনে মনে চিন্তা করতে থাকলাম যে আমি কি কোনো সাপোর্ট দিতে পারি ফ্যামিলিকে কন্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ, কিন্তু আমার অনেক ফ্রেন্ডরাই দেখতাম যে একদিনে 3টা-4টা করে টিউশনই করতো, যেটা আমি কোনোদিন পারিনি। আমি কোনোদিন আমার ছোট বোনকেও পড়াইতে পারিনি, আমি জানি না কেন। তো টিউশনিটা আমার দ্বারা হবে না, তাহলে অল্টারনেটিভ কি করা যায়? তো আমি যেহেতু আমার বাবাও ব্যবসায়িক পরিবার থেকে বিলং করি, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি বিজনেস করব। কিন্তু কি বিজনেস করব? বিজনেস করতে একটা পুঁজি লাগে, একটা নাম লাগে, একটা প্রতিষ্ঠান লাগে, কিছু প্রসিডিউর আছে, কিছু ডকুমেন্ট আছে। এত কিছুর ধ্যান ধারণা তো আমার নাই, তখন পর্যন্ত ছিল না। বাট আমার কিছু একটা করতে হবে যেটা দিয়ে আমি আর্নিং করতে পারবো, যেটা দিয়ে আমি আমার ফ্যামিলিতে কিছু হলেও কন্ট্রিবিউট করতে পারবো। আমার বড় বোনের যেহেতু আমরা মোহাম্মদপুরে মুভ করার পরপরই বিয়ে হয়ে যায়, সো ওর পক্ষে আসলে অতটুকু সম্ভব ছিল না আমাদেরকে কন্ট্রিবিউট বা দেখাশোনা করা, ফিনান্সিয়ালি কন্ট্রিবিউশন যেটাকে বলে। আদার মেন্টাল সাপোর্ট বা আপনি যে কোনো ধরনের কন্ট্রিবিউশন তো এখনও করে যাচ্ছে, স্টিল নাও, বাট ফিনান্সিয়ালি কন্ট্রিবিউশন সে বেশি একটা দিন করতে পারেনি। সে পরে ইংলিশ মিডিয়াম স্কুলের একটা টিচিংয়ে আর কি প্রফেশনে চলে যায়। তারপর আমি যখন অনার্স ভর্তি হই তখন আমি যেহেতু একটু এক্সট্রোভার্ট, আমার ফ্রেন্ড সার্কেল খুব ভালো আমি মেনটেন করতে পারি বা সবার সাথে মিশতে পারি। ওই সুবাদে আমার দেখা গেছে যে আমার ক্লাসেই খুব ভালো ভালো ফ্রেন্ড তৈরি হয়ে যায়।